তোমার ঠোঁট দুটো শুধু আমার জন্য বকুল, শুধু আমার জন্য। তোমার হৃদয়ের স্পন্দন শুধু আমার জন্য বকুল, শুধু আমার জন্য। নির্মলের কথাগুলি বকুলের বুকের মাঝে হিল্লোল তুলে দিয়ে গিয়েছিল। নির্মলের বুকের মাঝে আলতো করে মাথা রেখে বকুল আবেগের সুরে বলে উঠেছিল, আমি তো তোমারই, শুধু তোমারই। আমাকে আরো আরো তোমার বুকের মাঝে টেনে নাও। আমি মরে যেতে চাই তোমার ভালোবাসায়, সে মরণে যে বড় সুখ নির্মলদা। আজ এমন বৃষ্টি ভেজা দিনে তোমাকে আমার মধ্যে মিশিয়ে নিতেই তো তাড়াতাড়ি ফিরলাম বকুল। লাল টুকটুকে রেশমি চুড়িগুলো তোমার হাতে কেমন খেলা করছে দেখো। আজীবন এমন রঙিন হয়েই আমার পাশে থাকবে তো বকুল? থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার বকুল তোমাকে ছেড়ে কোথাও যাবে না, যদি না মরণ এসে তাকে ডেকে নিয়ে যায়। কিন্তু তাতেও ভয় নেই গো, তোমার আর আমার বকুলের ভালোবাসার চিহ্ন তো এই পৃথিবীর বুকে থাকবে, তোমাকে সে আগলে রাখবে। অমন কথা বলো না বকুল, আমরা কেউ কোথাও যাব না। আমি, তুমি আর আমাদের সন্তান, এইটুকু নিয়েই আমরা থাকব। নির্মল গভীর আলিঙ্গনে আবদ্ধ করেছিল সেই মুহূর্তে বকুলকে। নির্মল, ওকে ছেড়ে দে। চমকে উঠেছিল ওরা দুজনেই। এ কি, বলাই কাদের নিয়ে তার ঘরে ঢুকেছে? ওরা কারা? বিস্মিত ওরা দুজনেই। একে অপরকে ছেড়ে দিয়ে নির্মল বকুলকে তার পেছনে টেনে নিয়ে বলে উঠেছিল, ভয় পেও না বকুল, ওরা আমাদের ঘরে অযাচিতভাবে কেন ঢুকে এলো তা জানতে হবে তো। অযাচিত? আমার ঘরে আমি ঢুকেছি রে নির্মল, তা অযাচিত হবে কেন রে? এটা তোর বাপের ঘর নাকি রে? শালা এত বছর ধরে এখানে ঘাপটি মেরে বসে আছিস, বড় লোকের মেয়েকে ফুসলিয়ে এনে বুঝতে পর্যন্ত দিসনি। মেয়েটাকে এবার আমাদের হাতে ছেড়ে দে। 5 বছর ধরে ওকে নিয়ে অনেক ফষ্টি নষ্টি করে পেটে বাচ্চাও এনে দিয়েছিস, এবার ওকে ছেড়ে দে, ও নিজের বাড়ি ফিরে যাক। নির্মল হতবাক। কিছুতেই সে বলাইয়ের এমন অদ্ভুত কথাবার্তার অর্থ খুঁজে পায় না। দীর্ঘ 5 বছর ধরে বলাইয়ের বাড়িতে সে আর বকুল রয়েছে। বলাই প্রথম দিকে যেমন বকুলের প্রতি তার কুরুচিপূর্ণ আচরণ করত, তার প্রকাশ করেছিল, তাই এই কয়েক বছরে বকুল আর নির্মল কেন চাপারও চোখে পড়েনি, বরং শান্তিতেই কাটাচ্ছিল বলাইয়ের বাড়ি ওরা দুজনে। কিন্তু হঠাৎ কেন এমন আচরণের পরিবর্তন বলাইয়ের? তবে কি এত বছর ধরে সময়ের অপেক্ষায় ছিল বলাই? মনে মনে শঙ্কিত হলো নির্মল। নিজের জন্য নয়, বকুলের জন্য। ও একাই 3 জন দুর্বৃত্তের হাত থেকে কেমন করে বাঁচাবে বকুলকে? বকুলের গর্ভে তাদের সন্তান, কোনোভাবে বকুলের শরীরে আঘাত লাগলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। সবচেয়ে বড় কথা, ওদের হাতে ধারালো অস্ত্র রয়েছে, যা যে কোনো সময় তাদের দুজনের ক্ষতি করতে পারে। তাই যথাসম্ভব নিজেকে সংযত রেখে শান্ত কণ্ঠস্বরে নির্মল বলে উঠেছিল, বলাই, আমি তোর বন্ধু, সে ছোট্ট বয়স থেকে আমি তোর সঙ্গী। তোর ওপর ভরসা করে 5 বছর তোর এই বাড়িতে বসবাস করছি আমি আর বকুল। হয়তো প্রথম দিকে তোর কিছু ভুল ছিল, কিন্তু তা তুই শুধরে নিয়েছিলিস। এত বছর কোনো রূপ খারাপ ব্যবহার তোর কাছ থেকে পাইনি, তাহলে আজ হঠাৎ তোর কি হলো যে এদের নিয়ে তুই ঘরে ঢুকে এলি? অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে, দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো, আর সেই মুহূর্তেই নির্মলের কিছু বোঝার আগেই নির্মলের বুকে ভোজালিটা বসিয়ে দিয়েছিল বলাই। থরথর করে কাঁপতে কাঁপতে নির্মলের শরীরটা মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলো। অতি কষ্টে ক্ষীণ কণ্ঠস্বরে নির্মল বকুলকে উদ্দেশ্য করে বলে উঠেছিল, পালিয়ে যাও বকুল, পালিয়ে যাও, তোমাকে বাঁচতে হবে। এরা তোমার সাথে সাথে আমার সন্তানের ক্ষতি করে দেবে। বকুল ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ়। তার পায়ের কাছে নির্মলের রক্তাক্ত শরীরটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। লাল তাজা রক্তে ভেসে যাচ্ছে নির্মলের শরীর। সে চিৎকার করতে গেল, গলা শুষ্ক হয়ে উঠেছে, গলা থেকে কোনো শব্দ বের হলো না। চোখের কোণ দুটো শুধু জ্বালা করে উঠল।
কিন্তু এক বিন্দু জল সেখান হতে নির্গত হলো না। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নির্মলের দিকে। এ কি সত্য নাকি মিথ্যা ভেবে পেল না বেশ কিছু সময়। সম্বিত ফিরল নির্মলের গোঙানির শব্দে। ঝাঁপিয়ে পড়ল বকুল নির্মলের বুকে। আপ্রাণ চেষ্টা করতে লাগলো ভোজালিটা নির্মলের বুক থেকে বার করতে। ব্যর্থ হলো। চোখের সামনে সে দেখল ধীরে ধীরে যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় স্থির হয়ে গেল নির্মলের দেহটা। পাগলিনীর ন্যায় সে নির্মলের শরীরটা বার কয়েক ঝাঁকুনি দিল। বলে উঠল, ওঠো, কথা বলো, কথা বলো। কি গো, কথা বলো। এই দেখো, তোমার দেওয়া রেশমি চুড়ি আমার হাতে। তুমি বলেছিলে না আমার হাতে রেশমি চুড়ি খুব সুন্দর মানিয়েছে। দেখো, দেখো না কেমন সুন্দর লাগছে আমার হাত দুটো। নির্মলদা, কথা বলো, কথা বলো। নির্মলার কথা বলবে না বকুল? ও মরে গেছে, দেখছো না ওর শরীর স্থির হয়ে পড়ে আছে। বলাইয়ের কথাগুলো বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল বকুলের। চিৎকার করে ওঠে সে, না, এ হতে পারে না। কি গো, কথা বলো, কেন কথা বলছো না? বলো, কথা বলো। তুমি তো ওদের কোনো ক্ষতি করনি, তবে কেন এমন হলো? কথা বলো, কথা বলো। বলছি তো, ও আর কথা বলবে না বকুল, ও মরে গেছে। খিক খিক করে খানিক হেসে ওঠে বলাই সহ ওরা দুজন। বকুল ওদের দিকে তাকায় অদ্ভুত স্থির দৃষ্টিতে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। ওদের মুখোমুখি এসে দাঁড়িয়ে বলে উঠেছিল, কি ক্ষতি করেছিল নির্মলদা তোমাদের? কেন আমাদের জীবন এভাবে তোমরা তছনছ করে দিলে? শুধু আমাকে পেতে তুমি নির্মলদাকে হত্যা করে ফেললে বলাইদা, যে তোমার বাল্যবন্ধু। ছি বলাইদা, ছি। তোমাকে পাওয়ার মোহ আমার চিরকালই থাকবে বকুল, কিন্তু এই মুহূর্তে তা নেই, কারণ তোমার দাদা অনিমেষ মুখার্জির নির্দেশে নির্মলকে আমাদের হত্যা করতে হয়েছে। তা না হলে কখনোই ওকে মারতাম না। ও আমার ভালো বন্ধু ছিল, কিন্তু ওই যে টাকা, প্রচুর টাকার মোহে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। দাদা? হ্যাঁ, তোমার বর দাদা অনিমেষ মুখার্জি। তিনি 5 বছর ধরে তোমাকে খুঁজে গেছেন সর্বত্র। তারপর কোথা থেকে খোঁজ পেয়ে আমাকে অনেক টাকা অফার করলেন। বললেন, আমার বোনের জীবন থেকে ওই নির্মলকে সরিয়ে দাও, তার পরিবর্তে পাবে অনেক টাকা। লোভ সামলাতে পারলাম না বকুল, অভাবের সংসার, বুঝতেই তো পারছো। দাদা বলেছে নির্মলকে হত্যা করতে? দাদা বলেছে? না না, এ হতে পারে না। দাদা আমার এত বড় ক্ষতি চাইবে না। না না, এ হতে পারে না। বলাই বা তার সঙ্গীদের কিছু বোঝার আগেই ঘর ছেড়ে এক ছুটে বেরিয়ে পড়ল বকুল। দৌড়তে শুরু করলো দিকশূন্যের মতো। পেছন থেকে শোনা গেল বলাইয়ের কণ্ঠস্বর, ধর ধর, বকুলকে তোরা ধর, ও পালিয়ে যাচ্ছে। পালাতে হবে তাকে। জানতে যে তাকে হবে তাদের সুখী জীবনের ওপর দাদার সেন দৃষ্টি পড়ল কেন? তারা তো কোনো অন্যায় করেনি। যদি দাদা নির্মলদার মৃত্যুর জন্য সত্যিই দায়ী হয়, তাহলে তাকে শাস্তি পেতেই হবে। আর সে শাস্তি সে নিজে দেবে। অঝোর ধারায় বৃষ্টি। বকুল ছুটে চলে। ভেজা নরম মাটির পথ পেরিয়ে বড় রাস্তা, তারপর রেল স্টেশন। এই 5 বছরে সে চিনে গেছে এই গ্রামটাকে খুব ভালো করে। কতবার নির্মলের হাত ধরে ছুটির দিনে বেরিয়ে পড়েছে গ্রামের পথ ধরে শহর পথের উদ্দেশ্যে। আদর করে জনশূন্য পথে নির্মল তাকে পাজাকোলা করে তুলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিয়েছে কতবার। কিছু মাস আগে চড়কের মেলায় দুজনে যখন নাগরদোলায় একের পর এক পা খেতে গিয়ে শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল, তার সাথে সাথে গ্রামীণ হাসপাতালে ভর্তি করিয়ে পাগলের ন্যায় ছটফট করেছিল নির্মল। ডাক্তার দিদি বলেছিলেন, আপনার স্ত্রী মা হতে চলেছে। আনন্দে আত্মহারা নির্মল নিজের মাস মাইনের সামান্য কটি টাকা থেকে মিষ্টি কিনে ফেলে, 5 টাকার। তারপর ট্যাক্সি ধরে একেবারে বাড়িতে এসে চাপাকে উদ্দেশ্য করে বেশ উচ্চস্বরে হাঁক দেয়, চাপা বৌদি, ও চাপা বৌদি, শোনো শোনো, মস্ত বড় খবর আছে। চাপা তখন রান্নাঘরে কোনো কাজ করছিল। নির্মলের চিৎকারে শশব্যস্ত হয়ে ছুটে এসে বলেছিল, কি হয়েছে নির্মল ঠাকুরপো? আরে তোমার এই বকুল মা হতে চলেছে, আর আমি বাবা।
মুহূর্তের মধ্যে চাপার পান পাতার মতো সুন্দর মুখটায় কালো অমাবস্যার ছায়া নেমে এসেছিল, যা নির্মল বা বকুলের দৃষ্টি এড়ায়নি। নিজেকে সামলে নিয়ে ছলছল চোখে চাপা বলে উঠেছিল, 12 বছর আমার বিয়ে হয়ে গেল ঠাকুরপো, কিন্তু আমার এই বাড়িটা বঞ্চিত থেকে গেছে শিশুর খিলখিল হাসি আর কান্নার শব্দে। কারণ মা হতে পারলাম না, কিন্তু এবার বকুলের সন্তান আমাদের এই বাড়িটাকে হাসি কান্নায় ভরিয়ে রাখবে, ছুটে বেড়াবে সারা বাড়িতে। আমি আর বকুল দুজনে একসাথে মানুষ করব তাকে, সে আমাদের সকলের চোখের মনি হয়ে থাকবে। ছুটতে থাকে বকুল। 4 মাসের পোয়াতি শরীরটা বিশ্রাম চায় না, বিশ্রাম নয়, তাকে স্টেশনে পৌঁছতেই হবে। কলকাতায় যেতে হবে তাকে, মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে তাকে বড় দাদা অনিমেষ মুখার্জির সামনে। প্রশ্ন করতে হবে, কেন তুমি আমার স্বামীকে লোক দিয়ে হত্যা করালে? তার কি অপরাধ ছিল? বলো দাদা, বলো। প্রচণ্ড জোরে একটা আঘাত। বুঝতে পারেনি বকুল কখন যে সে কাঁচা পথ ফেলে বড় রাস্তায় উঠে পড়েছে। ছিটকে পড়ল বকুল। চোখে নেমে এলো কালো ঘন অন্ধকার। প্রচণ্ড যন্ত্রণায় জ্ঞান হারালো বকুল। জ্ঞান ফিরল যখন গ্রামীণ হাসপাতালের বেডে। একজন মহিলা ডাক্তার কপালে হাত রেখে বলে উঠেছিল, আপনার নাম কি? আপনার বাড়ি বা আপনজন কেউ আছে? তাদের একটু খবর দিতে হবে, কারণ খুবই দুঃখজনক খবরটা, আপনার পেটে 4 মাসের যে শিশুভ্রূণ ছিল তা নষ্ট হয়ে গেছে। হয়তো গাড়িতে ধাক্কা লাগার সাথে সাথে আপনার পড়ে যাওয়ার কারণে। কি বলছে ডাক্তার দিদি? তার পেটে নির্মল তার ভালোবাসার শেষ চিহ্ন, তাদের সন্তান নষ্ট হয়ে গেছে? ফ্যালফ্যাল করে মহিলা ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইল বকুল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল, খুব খুব কাঁদতে ইচ্ছে করল, কিন্তু কই, কান্না আসছে না তো। দুটো হাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। লাল রেশমি চুড়িগুলো খিলখিল করে হাসছে। মনে হলো ভেঙে চুরমার করে দিতে। না, পারল না। নির্মলের দেওয়া তাকে এই তো শেষ উপহার। কি হলো বলুন, আপনার কে আছে? আপনার নাম, ঠিকানা? আমার নাম বকুল, ঠিকানা কিছু নেই, পথে ঘাটে ঘুরে বেড়াই। মহিলা ডাক্তারের প্রশ্নেই কয়েকটি ছোট্ট উত্তর দিয়ে সমাপ্তি টানতে চেয়েছিল কথোপকথনের, কিন্তু মহিলা ডাক্তারের শেষ প্রশ্ন তার বাকরুদ্ধ করে দিয়েছিল। কিন্তু আপনার গর্ভে তো সন্তান ছিল, যদিও নষ্ট হয়ে গেছে, তবু হাসপাতাল তরফ থেকে আমাদের এটুকু তো জানা দরকার, আপনার সঠিক পরিচয়। তাছাড়া আপনি তো বিবাহিতা, দেখে মনে হচ্ছে আপনার সিঁথিতে সিঁদুর। তাহলে আপনার স্বামী আছেন, তার পরিচয় কি? তার পরিচয় যদি দেন তাহলে তিনি এসে আপনাকে নিয়ে যেতে পারেন, কারণ আপনি যা বলছেন আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চিত আপনার কোনো পরিবার আছে। বলছি তো, আমার কেউ নেই। আপনি আমাকে কবে ছাড়বেন হসপিটাল থেকে? 2 দিন বাদে ছেড়ে দেওয়া হবে, চিন্তা করবেন না। এই হসপিটাল গ্রামীণ হসপিটাল, সরকারি অনুদানে চলে, তাই আপনার কোনো খরচা লাগবে না। মহিলা ডাক্তার চলে গিয়েছিলেন একরাশ কৌতূহল নিয়ে। 2 দিন কেটে গিয়েছিল, শরীরের ব্যথা খানিকটা হলেও কমেছে। হসপিটাল থেকে বেরিয়ে পড়ল বকুল স্টেশনের উদ্দেশ্যে। কলকাতায় যে তাকে ফিরতেই হবে। শিয়ালদাগামী ট্রেন আসতেই উঠে পড়ে বকুল। ক্লান্ত শরীরটা মেলে দেয় ফাঁকা সিটের ওপর। কখন যে শিয়ালদা এসে পড়ে জানা নেই। ঘুম ভাঙে একটি বছর 12-13 কিশোরের ডাকে, দিদি, ও দিদি ওঠো, স্টেশন এসে গেছে। উঠে পড়ে বকুল। চোখ কচলে চারিদিক তাকাতে বুঝতে অসুবিধা হয় না ট্রেনের কামরা খালি হয়ে গেছে। নেমে পড়ে ট্রেন থেকে। স্টেশন চত্বর থেকে নেমে হাঁটতে শুরু করে গন্তব্যস্থল মানিকতলার দিকে। এই অবধি পড়ে বুঝতে অসুবিধা হয়নি আমার বকুল পিসি কিভাবে তার মানিকতলা বাড়িতে ফিরে এসেছিল। কিন্তু আমার জানার ইচ্ছা তো সেটুকু নয়। আমি জানতে চাই, নির্মলের মৃত্যুর জন্য সত্যি কি রাকার বাবা অনিমেষ মুখার্জি দায়ী? আর বকুল পিসির পাগলিনীর মতো আচরণ, তাকে নির্মলের জন্য? নাকি বকুল পিসি এক জায়গায় লিখেছিলেন বড় দাদা আর বড় বৌদি তাকে ওষুধ খাওয়াতো নিয়মিত? তাকে সত্যি নির্মলকে বকুলের মন থেকে দূরে সরাতে? নাকি নির্মলকে বলাইকে দিয়ে হত্যা করানোর অপরাধ বোধ ঢাকতে বকুল পিসিকে পাগলিনী বানিয়ে রাখার অভিনব পন্থা? উত্তর পেয়ে গিয়েছিলেন বকুল পিসি নিজের লেখা তার জীবন কাহিনীর শেষ কয়েকটি পৃষ্ঠা পড়ে।
মনে মনে স্থির করেছিলাম শাস্তি দিতেই হবে, এ অন্যায়ের কোনো ক্ষমা নেই। বৃষ্টি দেখলে আজকাল বড় ভয় লাগে বকুলের। সেদিনের সেই বৃষ্টির দুপুর, তার আর নির্মলের জীবনের শেষ শুভক্ষণ বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। অব্যক্ত কষ্টে চোখের কোণ দুটো জ্বালা করে ওঠে। দুহাত ভরা রেশমি চুড়িগুলো সযত্নে বুকের ভেতর চেপে ধরে সে চিৎকার করে কেঁদে ওঠে। বাড়ির লোকেদের কাছে তা পাগলামো। বড় বৌদি শান্তা তৎক্ষণাৎ কী সব ওষুধ, নাম জানা নেই, মুখে পুরে দিতেই ভীষণ ঘুম পায়। বৃষ্টির ঝমঝম শব্দ হারিয়ে যায়। মুহূর্তের মধ্যে ভুলে যায় বকুল তার নির্মলদাকে, ভুলে যায় গর্ভস্থ সন্তানের জন্মের পূর্বেই নিশ্চিহ্ন হয়ে যাওয়া মুহূর্তটাকে। ঘুমিয়ে পড়ে বকুল। ইদানিং সবাই তাকে পাগল বলে, দাদারা, বৌদিরা, ভাইপো, ভাইজি সবাই। কেউ তার ঘরের সামনে আসে না। মাঝে মধ্যে মা আসে, কিন্তু সেদিন থেকে মাও আর আসে না। ওই যে সেদিন যেদিন মা নির্মলদার উদ্দেশ্যে ছোট লোক শব্দটা ব্যবহার করেছিল, আর বকুল রাগ সামলাতে না পেরে মাকে আঘাত করেছিল। কি বলেছিল যেন মা, তোর বাবা তোর চলে যাওয়ার পর তোর অভাব মানতে না পেরে মারা গেল। তুই কি একবারের জন্য ভেবেছিস তুই বাড়ি ছেড়ে পালিয়ে গেলে আমাদের কি হতে পারে? না বুঝিসনি ওই ছোট লোক আধবুড়ো অশিক্ষিত ছেলেটার হাত ধরে কোথায় চলে গেলি? 5 বছর ধরে আমরা পাগলের মতো তোকে খুঁজেছি, পাইনি। তোর দাদার এক বন্ধু হঠাৎ করে খবর দিল তোকে নিয়ে নির্মল কোথায় উঠেছে। আমরা তো জানতামই না ওই আধবুড়ো নির্মলের সাথে তুই পালিয়ে গেছিস। তোর বড় দাদা সব জেনে বাড়ির সকলকে জানালো, তাও এত বছর পার হয়ে যাবার পর। তাই বুঝি আমাকে নিজেদের কাছে আনতে নির্মলদাকে তোমাদের হত্যা করতে হলো মা? কিন্তু তাতে কি আমাকে তোমরা পেলে? আমি তো নির্মলদার বকুল হয়েই রয়ে গেলাম। তোমাদের বকুল তো তোমাদের কাছে কবেই মরে গেছে। এ বকুল তো তোমাদের বকুল নয় মা, এ ওই তোমার কথায় ছোট লোক নির্মলের। মা মালতী দেবী রেগে উঠলেন। স্বভাব সুলভ শান্ত মানুষটা সে প্রথম বকুলের গালে সজোরে একটা চড় মারলে বকুল মাকে সজোরে ঠেলে দেয়। তৎক্ষণাৎ বৃদ্ধার মাথাটা গিয়ে লাগে দেওয়ালে। চিৎকার করে ওঠে বকুল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি তোমাদের বড়লোক বাড়ির মেয়ে হয়ে বেঁচে থাকতে চাই না। আমি ওই ছোট লোক অশিক্ষিত মানুষটার বিধবা হয়ে বেঁচে থাকতে চাই। আমি জানি বড় দাদা নির্মলদাকে হত্যা করিয়েছে বলাইকে টাকা খাইয়ে, কিন্তু তাতে কি? আমি তো আমৃত্যু নির্মলদার হয়েই থাকব। তোমরা কেউ পারবে না আমার মন থেকে নির্মলদাকে মুছে দিতে। মা মালতী দেবী বেরিয়ে গিয়েছিলেন ঘর ছেড়ে। মায়ের গমন পথের দিকে তাকিয়ে থাকতে গিয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছিল বকুল। বকুল সকলকে বোঝাবার চেষ্টা করে সে পাগল না। তোমরা আমার বুকের মধ্যে থাকা অসহনীয় যন্ত্রণাটা বোঝো। বিশ্বাস করো, বড় বৌদির দেওয়া ওই ওষুধটা তাকে পাগল করে তোলে। তার মন খারাপ হারিয়ে যায়, সব ভুলে যায় সে। রাগ হয়, অসহ্য রাগ সকলের ওপর। ওই তো বৃষ্টির ঝমঝম শব্দ, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। অসহ্য যন্ত্রণা হয় নাভি দেশে। শরীরের নিম্নাঙ্গ থেকে গড়িয়ে পড়ছে লাল তাজা রক্ত। চিৎকার করে ওঠে বকুল, পারলাম না নির্মলদা, পারলাম না। তোমার দেওয়া শেষ চিহ্নটুকু আমি হারিয়ে ফেললাম। ভুলবশত ঘরের দরজাটা কেউ ভেজিয়ে রেখে চলে গিয়েছিল সে রাতে। নইলে এক পাগলির ঘরে দরজা কেউ খুলে রেখে যায়? যথারীতি বকুল সে রাতে ভেজানো দরজা ঠেলে বেরিয়ে পড়ল ঘর থেকে। না, পালিয়ে যাওয়ার জন্য নয়, সারা মুখার্জি বাড়িটাকে রাতের অন্ধকারে দেখতে। তার ঘর লাগোয়া বিশাল বারান্দা পেছনে ফেলে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। সারি সারি ঘর, বড় দাদা, মেজ দাদার ছোট দাদা, মা, এছাড়া ভাইপো ভাইজিদের ঘর তো আছেই। সব ঘরের সামনে গিয়ে একবার করে দাঁড়িয়ে সে শেষে এসে দাঁড়ালো বড়দাদা আর বৌদির ঘরের সামনে। ঘরের ভেতর থেকে ভেসে আসছে নিচু কণ্ঠস্বরের কথোপকথন। স্বভাববিরুদ্ধ আচরণ সে করে বসল। নিতান্তই কৌতূহলে দরজায় আড়ি পাতল। আর তার কৌতূহল যে কিছুমাত্র ভুল নয় তা সে দরজায় আড়ি পাতার সাথে সাথে বুঝেছিল। জানো শান্তা, বকুল এভাবে পরিবারের মুখে চুনকালি লেপে দেবে ভাবতে পারেনি কখনো। অবশ্য তার জন্য বাবা আর মা বেশি দায়ী।
বকুল তাদের বেশি বয়সের সন্তান, তাই আদরটা এমন পর্যায়ে দিয়েছিল যে তার ফল আজও আমরা ভোগ করছি। তবে এখন আর কোনো চিন্তা নেই। বকুলের জীবন থেকে ওই বস্তির ছেলেটাকে চিরকালের মতো সরিয়ে দিয়েছি। তা না হলে একটা সময় আসতো বকুল ওই ছেলেটার হাত ধরে এই বাড়িতে ওঠার চেষ্টা করত। নির্মলকে বলাইকে দিয়ে হত্যা করানোর সিদ্ধান্ত আমাদের সবচাইতে ভালো সিদ্ধান্ত। তবে শান্তা, ওষুধটা তুমি কখনো বন্ধ করো না দিতে। ও পাগলি হয়েই পড়ে থাকুক, সময়ের সাথে সাথে নির্মলকে একদিন ভুলে যাবে। কিন্তু ওর চিৎকার চেঁচামেচি তো ক্রমশ বেড়ে চলেছে। তুমি বরং ওকে কোনো মেন্টাল অ্যাসাইলামে দিয়ে এসো। বাড়ির পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছে। ছেলে মেয়েগুলো কি শিখছে বলো? কি সব ছোট লোকের মতো হাতে কাচের চুড়ি পরে দিনরাত বকবক করে চলে। অসহ্য। চিন্তা করো না শান্তা, সেটাই করব। ভাইদের সাথে কথা বলি, তারপর সিদ্ধান্ত নেব। আমিও জানি ওর পাগলামি পরিবারের ক্ষতি করছে। বড় দাদা আর বড় বৌদির কথোপকথন মনে মনে খুব হাসে বকুল। অজান্তে নিজের চোখের কোণ দুটো তার ভিজে আসে। ধীরে ধীরে নিজের ঘরে ফিরে ডায়েরির পাতায় লিখে ফেলে সে কয়েকটি পঙ্ক্তি, যা ছিল বকুলের শেষ লিখনি। আর হয়তো তোমার পাতায় আমার লেখা থাকবে না। আমাকে চলে যেতে হবে অনেক দূরে। হয়তো কোনোদিন ফিরতে পারবো না সেখান থেকে। মেন্টাল অ্যাসাইলাম আমাকে মৃত্যু ছাড়া আর কিছুই উপহার দেবে না। তবে আমি খুশি। ওখানে আরও 5টা পাগলিনীর সাথে থাকতে থাকতে হয়তো আমি সত্যিকারের পাগলিনী হয়ে একদিন সবার অজান্তে হারিয়ে যাব। কোনো বৃষ্টির শব্দ আমার মনকে আর স্পর্শ করবে না। লাল রেশমি চুড়ির তীক্ষ্ণ শব্দ আমাকে মনে করিয়ে দেবে না আমার নির্মল দাকে। দাদার সামনে দাঁড়িয়ে যে প্রশ্ন করতে চেয়েছিলাম তার উত্তর পাওয়াও শেষ। আজ আমি মুক্ত নির্মলদা। আমি তোমার কাছে যেতে প্রস্তুত। শুধু তুমি আমাকে তোমার কাছে যাওয়ার শক্তি দিও। তুমি বলবে মৃত্যু কি সমাধান? আমি জানি মৃত্যু সমাধান নয়, কিন্তু তোমার সাথে থাকার এর বাইরে তো আমার বেঁচে থাকার কোনো সমাধান নেই। মরণ রে তুহু মম শ্যাম সমান। না, এরপর আর কিছুই লেখা ছিল না বকুল পিসির ডায়েরিতে। অনেকক্ষণ ডায়েরিটা নিয়ে বসে থেকেছিলাম। কি ভাবছিলাম জানি না। সম্বিত ফিরেছিল রাকার ফোন কলে। হ্যালো স্নেহা, আগামীকাল বকুল পিসির শ্রাদ্ধ। শ্রাদ্ধ মানে বাবার কাকারা মিলে ছোট্ট আয়োজন করেছে। বকুল পিসি যা যা খেতে ভালোবাসতো, পড়তে ভালোবাসতো, তা দুস্থ মানুষদের খাইয়ে আর দান করে বকুল পিসির আত্মার শান্তি কামনা করা। তুই আসিস দুপুরের দিকে। বকুল পিসি তোকে পছন্দ করত। আমি রাকাকে কি উত্তর দেব ভেবে পেলাম না। দীর্ঘশ্বাস ফেললাম। মোবাইলটা নাবিয়ে রাখলাম। শুনতে থাকলাম রাকার কণ্ঠস্বর। হ্যালো স্নেহা, আসিস কিন্তু। এই স্নেহা, কথা বলছিস না কেন? স্নেহা, না, কথা বলতে ইচ্ছে হয়নি। তবে রাকার আমন্ত্রণে সাড়া দিয়ে গিয়েছিলাম বকুল পিসির শ্রাদ্ধানুষ্ঠানে। বিশাল মুখার্জি বাড়িতে তখন বহু মানুষের সমাগম। একটা 4 চৌকো কাঠের টেবিলে বকুল পিসির কিশোরী বয়সের ছবি, তাতে মালা আর ফুল দিয়ে সাজানো। অদূরে দাঁড়িয়ে রাকার বাবা অনিমেষ মুখার্জি চেনা মানুষজনের সাথে কথা বলছেন। কেন জানি না, ওনাকে দেখে আমার সারা শরীর রাগে জ্বলে উঠেছিল। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই আমার মুখের দিকে তাকিয়ে বেশ কিছু সময় চেয়ে থেকে বলে উঠেছিলেন, আরে তুমি রাকার বন্ধু স্নেহা না? খুব ভালো করেছো এসে। বোনটা চলে গেল আমাদের, আর কি করব। যাই হোক, খেয়ে যেও। বকুল যা যা খেতে ভালোবাসতো তাই তাই করেছি আমরা। ওর আত্মা যেন শান্তি পায়, ঈশ্বরের কাছেই প্রার্থনা করি। রাকা তো এখানে নেই। ও মনে হয় আত্মীয় স্বজনদের দেখাশোনা করতে ব্যস্ত। তুমি ওদিকে যাও, দেখা হয়ে যাবে। আমি কোনো ভনিতা না করে আমার হাতে ধরা বকুল পিসির কালো কভারে মোড়া ডায়েরিটা, যেটি আনবো না ভেবেও এনেছিলাম, সেটি অনিমেষ মুখার্জির দিকে এগিয়ে দিয়ে বলে উঠেছিলাম, কাকাবাবু, আপনি এই ডায়েরিটা চেনেন? অনিমেষ মুখার্জি ডায়েরিটা নিজের হাতে নিয়ে বার কয়েক নাড়াচাড়া করে দেখে বলে উঠেছিলেন, হ্যাঁ, এটা বকুলের ডায়েরি। তা তুমি এটা কোথায় পেলে? এটা কিভাবে পেলাম তা জেনে আপনার লাভ নেই। আপনার জানা দরকার এই ডায়েরিতে কি লেখা আছে। কাকাবাবু, আপনি কি জানেন বকুল পিসি কেন সুইসাইড করেছিলেন? জানেন না তো? তাহলে আপনার জানা দরকার বকুল পিসি
তার সবচাইতে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছিলেন। আজ আপনারা কত সাজিয়ে গুছিয়ে বকুল পিসির শ্রাদ্ধানুষ্ঠান করছেন, তার পছন্দের খাবার করেছেন, কিন্তু কেন? তার পছন্দ কি সত্যি জানতেন আপনারা? আপনি বড়দাদা, পারলে হয়তো আপনি পারতেন বকুল পিসিকে সুখে শান্তিতে থাকতে দিতে। হয়তো আপনার একটি কথায় আপনার ছোট বোনের সংসার এভাবে ভেঙে তছনছ হয়ে যেত না। আজ বকুল পিসি মৃত্যুর দিকে এভাবে এগিয়ে যেত না। ভুল করলেন কাকাবাবু, খুব ভুল করলেন। আজ আপনাকে দেখে আমার করুণা হচ্ছে কাকাবাবু। ছোট বোনটা আপনাদের থেকে কিছুই চায়নি, শুধু সুখটুকু ছাড়া তাকে মৃত্যুর দিকে এগিয়ে দিলেন। পারলে পড়ে দেখবেন বকুল পিসির লেখাই ডায়েরিটা। না, এরপর আর দাঁড়াইনি আমি। কেন যেন ঘৃণায় শরীরটা গুলিয়ে উঠেছিল। বুঝেছিলাম বকুল পিসির পছন্দের খাবারগুলো আমার গলা দিয়ে অন্তত নামবে না। ফিরে এসেছিলাম বাড়িতে, রাতে রাকার ফোন এলো। স্নেহা, বাবা অবুঝের মতো একটা কথাই বলে যাচ্ছে, আমি আমার বকুলের মৃত্যুর জন্য দায়ী। আমাকে তোমরা পুলিশের হাতে তুলে দাও, আমার শাস্তি পাওয়া উচিত। আমি প্রত্যুত্তর দিয়েছিলাম, ওনার বিবেক জাগ্রত হয়েছে রাকা, ওনার শাস্তি পাওয়া উচিত। উনি বলাইকে দিয়ে নির্মলকে যদি হত্যা না করাতেন, তাহলে তোর বকুল পিসির শ্রাদ্ধ আজ তোদের বাড়িতে পালিত হতো না। বকুল পিসির আত্মা তখন শান্তি পাবে যখন তার প্রিয় মানুষটার হত্যাকারীদের শাস্তি হবে। তুই কি চাস না বকুল পিসির আত্মা শান্তি পাক রাকা? রাকা ফোনে লাইনটা কেটে দিয়েছিল। হয়তো মেয়ে হয়ে বাবার শাস্তি মন থেকে চাইতে পারেনি। আমি অপেক্ষায় ছিলাম সময়ের। যথারীতি সময়ে কথা বলেছিল। অনিমেষ মুখার্জিও বলাইয়ের শাস্তি হয়েছিল দীর্ঘ 10 বছরের কারাবাস। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।